খুব কাছাকাছি তুমি আমি আছি, নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। অথবা যদি বলি পাথরকে বুকে চেপে ভালোবাসা যায় না, বা এও বলতে পারি কে গো তুমি মোনালিসা, বা শোনাবো সোনাজানের খবর নিলানা। 90 দশকের জনপ্রিয় শিল্পী বেড়ে উঠেছিল পদ্মার পাড়ে, হাসান চৌধুরী। দর্শক, আজ আমরা কথা বলবো 90 দশকের শ্রোতাদের মনে ঢেউ তোলা সেই শিল্পীর সাথে। 90-এর দশকের যে যারা ছিলেন তাদের মনে যে দোলাটা দিয়ে গেছেন, কি বলবেন এখন এই সময়ে এসে? আসলে গানের কথার আগে একটু কথা আছে। আপনি তো বললেন আমার বাড়ি রাজশাহী থেকে এসেছি আমি 87-এ ঢাকায়। এসে আড্ডা দিতাম, ঘুরতাম। হঠাৎ করে টেলিভিশনে যাওয়া শুরু করলাম, বিটিভিতে। ওইখানে আমার বন্ধু ছিল, তখন ছিল সে ডিউটি অফিসার, পরে জিএম হয়েছিল, হয়ে রিটায়ার করছে, শফি শিকদার। তার অফিসে গিয়ে তার রুমে গিয়ে আড্ডা দিতাম। ওইখানে পরিচয় হলো মিল্টন খন্দকার, টেলিভিশনে চাকরি করতো। ও টেবিল চাপড়ে চাপড়ে গান লিখতো, সুর করতো, এ করতো। ও একবার ডিসিশন নিল আমাকে দিয়ে গান করবে। ও গান লিখলো, ওর প্রথম লেখা প্রথম সুর, আমি প্রথম শিল্পী। তখন কিন্তু বাংলাদেশে 4-5 জন খুব জনপ্রিয় শিল্পী, তপন চৌধুরী, শুভ্রদেব, কুমার বিশ্বজিৎ, শেখ ইশতিয়াক, এরা কিন্তু সুপার ডুপার হিট। এর মাঝখানে আমার গানটি যখন আসলো, কিভাবে যে এত উপরে চলে গেল আমি জানি না। সেই তুমি সে আমি নেই, গানের অ্যালবামের নামই ছিল সেই তুমি সে আমি। সেই তুমি সে আমি নেই তো আগের মতো, মাঝে কিছু কেটেছে বছর। আমরা যদি একটু সুরে সুরে গানটি শুনি এখন। সেই তুমি সেই আমি নেই তো আগের মতো, মাঝে কিছু কেটেছে বছর, সুখ দুঃখের কিছু প্রহর, দুজনের ভালোবাসা নিয়তির কাছে হয়েছে নত। সেই তুমি সেই আমি, এটা অ্যালবামের প্রথম গান। প্রথম গানটি হিট হয়ে গেল। শুধু প্রথম গান না, এই অ্যালবামের সব গান হিট। তুমি কে গো মোনালিসা হিট, পাথরকে বুকে ধরে ভালোবাসা হয় না, এটা হিট। এই গানগুলো সবই কি মিল্টন খন্দকারের করা ছিল? আমরা একটু শুনতে চাই কে গো তুমি মোনালিসা। আসলে এই গানগুলো খালি গলায় গাওয়া খুব টাফ, খুব কঠিন কঠিন গান। এটা একটা শিবরঞ্জনের রাগের উপরে গান। তুমি কে গো মোনালিসা, রবি ঠাকুরের লাবণ্য, ট্রয় নগরীর হেলেন নাকি, জীবনানন্দের বনলতা সেন, বনলতা সেন, তুমি কে গো। বিটিভির ডিউটি রুম থেকে হিট অ্যালবাম বেরিয়ে এলো, তারপরে গানের উত্থান কেমন হতে লাগলো হাসান? এর পরের অ্যালবামই হলো খুব কাছাকাছি তুমি আমি আছি, নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। এটা সেকেন্ড অ্যালবাম একদম। এবং এই গানটি কিন্তু সর্বাধিক জনপ্রিয় একটি গান। আমি যে গানগুলোর কথা বললাম এটা সহ সব গানগুলো এখনো কিন্তু একই রকম জনপ্রিয়। হ্যাঁ, সেই জন্য এই গানটি না শুনলেই হবে না আমাদের। খুব কাছাকাছি তুমি আমি আছি, নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া, তোমার আমার প্রেম বিশুদ্ধ সরোবরে, অবগাহনে ধোয়া, খুব কাছাকাছি তুমি আমি আছি, নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। এই তুমিটা কে ছিল যখন এই তুমি আমি আছি গাইতেন? এই গানে একটা কথা আছে, কিন্তু এই গানটি যখন গাইলাম এখানে একটা মেয়ের হামিং ছিল, খুব কাছাকাছি আহা তুমি আমি আছি ওহো। এটা করতে এসে একজন শিল্পীর জন্ম হয়েছে বাংলাদেশের। সেই শিল্পীকে ডলি সায়ন্তনী। এই হামিং করা ছিল তার। এই গলার আওয়াজ শুনে পরে মিল্টন খন্দকার, আমি আরও 3-4 জন মিলে এর একটা অ্যালবাম করতে হবে। রংচটা জিন্সের প্যান্ট পরা হয়ে গেল। একটা হামিং দিয়ে ডলি সায়ন্তনী জনপ্রিয় হয়ে গেলেন। হ্যাঁ, গানে চলে আসলেন, তার অ্যালবাম হয়ে গেল, সুপারহিট হয়ে গেল অ্যালবাম।
সুপারহিট অ্যালবাম যখন হয়ে গেল ডলি সায়ন্তনীর, তখন মিল্টন খন্দকার, ডলি সায়ন্তনী এবং হাসান চৌধুরীর কি কি গান এলো? প্রচুর গান আসছে, প্রচুর গান আসছে। মিল্টনের করা অনেক গান আমি করেছি, ডলি অনেক গান করেছে, এবং মিল্টন ওই টাইমে যত গান করেছে সব গান হিট গান, সব গান হিট। মানে আপনার শুরুটা যেহেতু বিটিভি থেকে ছিল, আরও বেশি মানুষের কাছে পৌঁছেছিল আপনার গানগুলো। এই যে বিটিভিতে আসলেন, ঢাকা শহরের রাজশাহী থেকে আসলেন, গানের শুরুটা কোথা থেকে হয়েছিল? শুরুটা এটা একটা ইতিহাস। আমার ফ্যামিলিতে গানের কেউ নেই। আমার ফ্যামিলিতে নাটক করতো সবাই। আমার বড় ভাই নাটক করতো, আমার নিজের মামা নাটক করতো, আমার খালু ছিল, খালার হাজব্যান্ড, সে নাটক করতো, আমিও করতাম। যেহেতু এন্ড্রু কিশোর আমাদের পাড়ার, একই পাড়ায়, রাস্তার ওই পাড়ে এন্ড্রু কিশোরের বাড়ি, এই পাশে আমাদের বাড়ি, ছোটো থেকে দেখতাম। এন্ড্রু কিশোরের গান শুনে আমি গানের চর্চাটা আগে টুকটাক করতামই, এমনভাবে শুরু করলাম। আমার ওস্তাদজি বলল, তুমি যদি গান করতে চাও খেলা ছেড়ে দাও, বন্ধ করে দাও। আমি খেলা বন্ধ করে দিলাম, দিয়ে গানের মধ্যে চলে আসলাম। আপনার ওস্তাদ কে ছিলেন? আমার ওস্তাদ কিন্তু অনেক কয়জন। প্রথম হাতে করে ওস্তাদ হলো খন্দকার আব্দুস সামাদ, তারপরে আব্দুল আজিজ বাচ্চু। এই যে গানের চর্চা শুরু হলো, পরিবার থেকে আপনার গানের চর্চাকে কিভাবে নিয়েছিল, যে ফুটবল থেকে গানে আসা? সবাই মনে করেছিল, আমার পরিবার থেকে কিছু বলে নাই, কিন্তু আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মনে করেছিল, আমার বাবা তো পাকিস্তান আমলের চেয়ারম্যান ছিলেন, আমি কিন্তু বিখ্যাত ফ্যামিলির ছেলে, বলেছিল চেয়ারম্যানের ছেলেটা নষ্ট হয়ে গেল, গানে আসার পরে নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল। কিন্তু এখন ওই চেয়ারম্যানের একটা ছেলেকেই গোটা বাংলাদেশে চেনে, সেটা আমি। গানের চর্চা করলেন, নষ্ট খেতাব পেলেন, হুট করে কেন মনে হলো যে ঢাকায় আসতে হবে? গানের ক্যারিয়ার করার ইচ্ছে ছিল? আমাকে আমার ওস্তাদজি চিটাগংয়ের উনি ছিলেন, উনি আমার বাসায় থাকতেন, রাজশাহী ট্রান্সফার হয়ে গেছিলেন রেডিওতে। উনি আমাকে বললো, তুই এখানে থাকিস না, ঢাকায় চল, তোকে একটা ব্যবস্থা করে দিয়ে। ও আমাকে নিয়ে আসলো কমলাপুরে একটা বাসায়, 100 নম্বর দক্ষিণ কমলাপুর, ওইখানে একটা জায়গা করে দিল যে এখানে থাকি, এখানে থাকবে। ও বলে দিল যে এই ছেলে থাকবে এখানে। হ্যাঁ, তো ওখানে থাকতাম, ওখানে খাইতাম, ঘুরতাম, এই করতে 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 সবার সঙ্গে পরিচয় শুরু হলো। আপনার জীবনে আপনি সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর একেবারে সান্নিধ্য পেয়েছেন খুব কাছের থেকে। আমাকে অসম্ভব ভালোবাসতেন। আমার একটা জিনিস আছে, আমি সবার গান করি নাই, কিন্তু আমাকে শিল্পী জগতে যত, যেমন আলম খান, আলাউদ্দিন আলী, শুরু করে আলী হোসেন, শুরু করে যত রকমের, আজাদ রহমান, সবাই কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসত। সুবল দাস, এরা কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসত। আনোয়ার পারভেজ, আমাকে কিন্তু অসম্ভব ভালোবাসতেন ওনারা। তো আলাউদ্দিন আলীর সাথে আপনার জীবনের মজার কোনো ঘটনা, মজার কোনো স্মৃতি, তার সাথে কাজের স্মৃতি? শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ভাই এতই ভালোবাসতেন আমাকে, হঠাৎ একদিন এন্ড্রু কিশোর আমাকে ফোন দিলেন। ও কিন্তু আমাকে নাম ধরে বলতো না, এ ভাই কই তুই, এটা বলতো। রায় ভাই তুই কই? আমি বললাম ভাই বাসায় আমি। তুই শ্রুতি স্টুডিওতে একটু আয়, এক্ষুনি। গেলাম, দেখি আলাউদ্দিন আলী, এন্ড্রু কিশোর বসা। ভাই বলেন যে আমরা LCS গিল্ড, সুরকার, গীতিকার, শিল্পী দিয়ে একটা সংগঠন, এটা করেছি, এটা তুই সাংগঠনিক সম্পাদক, সব কাজ তোকে করতে হবে। আমি ঠিক আছে, যে কাজ বলবেন আমি করে দেবো, অসুবিধা নেই। এই যে সঙ্গীতের সাধনা শুরু করলেন, একের পর এক হিট অ্যালবাম আসতে শুরু হলো, প্লেব্যাক করলেন, এই জীবনের গল্পটা একটু শুনতে চাই। তখন আমি অনেক গান করেছি আজমল মিঠুর ছবিতে। শেষে আমি একটা ছবিতে গান করেছিলাম, ওই ছবির ম্যাক্সিমাম গানই আমার গাওয়া, বুকের ভিতর আগুন। আচ্ছা, খুব জনপ্রিয়। ছোটকো আহমেদের করা। ছোটকো আহমেদ একদিন আমাকে ফোন দিয়েছে, চিটাগংয়ের শুটিংয়ে ছিল, ওখান থেকে। হাসান, আমি ছোটকো আহমেদ বলছি। বললো যে আমি কিছু গান শুনেছি, গানগুলো আমি ছবিতে লাগাবো, আমি একটা নিজে টাকা খরচ করে ছবি করবো, এদিন তো মানুষের টাকায় করলাম, নিজে করব, আমি ঢাকায় এসে ফোন দেবো। আমি ঠিক আছে আসেন। মিউজিক ডাইরেক্টর কাকে রাখবো? এখানে কিন্তু একটা ঘটনা আছে, দেখ। আমি বলছি মিউজিক ডাইরেক্টর আপনি নেন। বলছেন না, হাসান চৌধুরী যাকে বলবে তাকে মিউজিক ডাইরেক্টর বানাবো। আমি করলাম, কিছুদিন আগে মারা গেছে নুরুল হক, সন্তুর রাবাব বাজেতো, যে সে মারা গেছে কিছুদিন আগে। আমি যাকে সুরকার বানাইলাম, প্রায় 13-14টা অ্যালবাম সে করেছে, এবং বিখ্যাত বিখ্যাত গানও করেছে সে। নূর মান্নার নাম দিয়ে দুজন মিলে একটা সঙ্গীত পরিচালক বানাই দিলাম, বুকের ভিতরে আগুনের সঙ্গীত পরিচালক তারা। এই ছবির গান আমি শুটিং FDC-তে গেলাম, দেখি শুটিং হচ্ছে, আমার আর বেবি নাজরিনের গাওয়া ডুয়েট গান, এটা শুটিং করতেছে শাবনুর আর সালমান শাহ। ওই গানের শুটিং চলছে। শুটিং দেখে আমি 12টা-1টার দিকে বাসায় চলে আসছি। সকালবেলায় ঘুম থেকে শুনি সালমান শাহ আত্মহত্যা করেছে।
একদিন আগেই যে গানের শুটিং হচ্ছিল আপনার, পরের দিন বাংলাদেশের হ্যাঁ। সবথেকে স্মার্ট নায়কটি জীবন সে মারা গেছে। এবং এরপরে কিন্তু ফেরদৌস ঢুকলো ফিল্মে। বিখ্যাত নায়কদের সাথে আপনি কাজ করলেন, আপনার গানে তারা ঠোঁট মিলালেন। শৈশবে কি কখনো ভেবেছিলেন, বা যখন এন্ড্রু কিশোর গান গাইতেন কখনো ভেবেছিলেন? না না না, আমি কোনোদিন ভাবিনি এটা হয়ে গেছে, ওপরওয়ালা দিয়ে দিয়েছে। কারণ আমি যখন গান করলাম মিল্টনের, 6 মাস কিন্তু অ্যালবামটা চলে নাই, 6 মাস পরে গিয়ে সুপারহিট হয়েছে। আপনার লেখাপড়া মানে বেড়ে ওঠা সব রাজশাহীতে? রাজশাহীতে। আমি বলি আমার স্কুল হলো গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, হাই স্কুল, আর প্রাইমারি স্কুল কিন্তু গ্রামের বাড়ি। আমাদের বাড়ি দুটো, একটা শহরে একটা গ্রামে। গ্রামের ইয়েতে আমি প্রাইমারি করেছি, তারপরে শহরে আসলাম, ল্যাবরেটরি স্কুলে ভর্তি হলাম। এবার ওখান থেকে গেলাম সিটি কলেজ, সিটি কলেজ থেকে রাজশাহী ইউনিভার্সিটি। পড়াশোনা শেষ করেই ঢাকায় এসেছিলেন? আমি অনার্স করে চলে আসছি। তারপরে বাংলায় আমি ইয়েতে ছিলাম না, আমি বাংলায় ভর্তি হয়ে গেলাম। আমাকে ওস্তাদ বলল, রফিকুল আলম আছেন বিখ্যাত শিল্পী, তার বড় ভাই সারোয়ার জাহান, উনি কিন্তু আমার ডাইরেক্ট টিচার ছিলেন ইউনিভার্সিটির, বাংলা পড়াতেন, আমাকে খুব ভালোবাসতেন। এবং আমি রাজশাহী ইউনিভার্সিটিতে কম্পিটিশনে আধুনিকে 1 নাম্বার, নজরুলে 1 নাম্বার, ফোকে 1 নাম্বার, কম্পিটিশনে সব তার লেখা আমার কাছে আছে এখনো। সুপারহিট অ্যালবাম আসলো, প্লেব্যাক আসলো, এই পর্যন্ত কতগুলো অ্যালবাম আছে হাসান চৌধুরী, তার সাথে কত গানে সে প্লেব্যাক? আমার গান, ফিল্মের গানের কথা আমার ঠিক মনে নেই, তবে 40-50টা হবে, বেশি না। চমৎকার গায়কী, তার সাথে দেখতে সুদর্শন, নিজেই বললেন যে পরিপাটি হয়ে বের হতেন। কতগুলো প্রেম এসেছিল জীবনে? আমার দিক থেকে প্রেম আমি কারোর সাথে করি নাই, কারণ আমি ছাত্র অবস্থায় বিয়ে করে ফেলেছিলাম, এই জন্য আমি প্রেম করি না। আমাকে প্রেম করার জন্য বহুত জনে ঘুরছে, এটা কিন্তু ঠিক। এটা সাধারণত আমরা জানি যে যারা একটু শিল্পী হয় তাদের নিয়ে অনেক ঘটনা দুর্ঘটনা তাকে কেন্দ্র করে প্রবাহিত হয়। আপনাকে নিয়ে কোথাও কোনো কথা নেই কেন? কিভাবে? আমি ওই রাস্তায় চলি নাই যে আমাকে নিয়ে কিছু বলবে, কিছু রটাবে। সঙ্গীতের সাধনায় মগ্ন হলেন, কেমন প্র্যাকটিস করতে হতো, কেমন চর্চা করতে হতো সঙ্গীত? প্র্যাকটিস প্রতিদিনই করতাম, সকালবেলা উঠে প্র্যাকটিস করতাম, সকালবেলা না হলে রাত্রে করতাম, সবসময় যে সকালে করা যেত তা না। আপনার যিনি অর্ধাঙ্গিনী, আপনার গানকে তিনি কিভাবে নিয়েছিলেন? ও শুধু আমাকে দেখাশোনার দায়িত্বেই ছিলেন, তবে সে সমালোচক সাংঘাতিক। আমরা একটু গানটা শুনি। শোনাবো তোমার সোনা জানের খবর নিলে না, অনেক চেনা ঠিকানা খুঁজেই পেলে না, একটা চিঠি দিলে না। কোনখানে নিজেকে বেশি সাকসেস মনে করে? আমি টোটাল ফ্যামিলিতে সাকসেস। আমার দুজন, একটা মেয়ে একটা ছেলে, আমি এবং আমার ওয়াইফ, 4 জনে আমি সুন্দরভাবে আমার ছেলে মেয়েকে তৈরি করে দিয়েছি। আপনি রাজশাহীতে বেড়ে উঠেছেন, যারা পেশাদার সঙ্গীত শিল্পী, রাজশাহীকে কিন্তু পেশাদার সঙ্গীত শিল্পীর চারণভূমি বলা হয়। আমি একটা নাম বলে দিই আপনাকে, ওখান থেকে অনুপ ভট্টাচার্য, বিখ্যাত সুরকার এবং শিল্পীও সে, রাজশাহী। রফিকুল আলম, এম.এ. খালেক, এন্ড্রু কিশোর, দিলরুবা খান, এরা সব কিন্তু রাজশাহীর। এই যে বাংলাদেশের যে সঙ্গীত আছে, সেখানে আপনি কোন আয়োজনগুলোকে পেশাদার সঙ্গীত আয়োজন বলবেন? পেশাদার সঙ্গীত আয়োজন খুব কঠিন কাজ বাংলাদেশে, বিশেষ করে কারণ এখনও বাংলাদেশের শিল্পীদেরকে ওই আঙ্গিকে দেখে না। আমি কিন্তু অনেক জায়গায় বলেছি এই কথা, একটা দেশের পরিচয় যদি হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, একজন গীতিকার, একজন সুরকার, শিল্পীদের তৈরি, শিল্পীদের এই মর্যাদা বাংলাদেশে নেই। কেন মর্যাদা হয়ে উঠছে না, বা এই জায়গাটার ঘাটতি কোথায় থেকে যাচ্ছে? এটা দেশের যারা দেশ চালায় তাদেরই দায়িত্ব এগুলো দেখ, যে শিল্পীরা কি করবে। শিল্পীদের যখন বয়স হয়ে যায়, গান গাইতে পারে না, তারা ধুকে ধুকে যায়, কষ্ট করে, এটা খুব দুঃখজনক। সেই সময় থেকে এই পর্যন্ত শ্রোতার হৃদয়কে আকৃষ্ট করে রেখেছেন, আপনাদের এই নিয়ে পরিকল্পনা কি? আমার ব্যক্তিগত পরিকল্পনা, আমি জানি না কে কি বলবে, আমি যতদিন আল্লাহ বাঁচাবে আমি গানই করব, আর তো কিছু করবো না, করার কোনো স্কোপও নাই আমার, আমি কিছু করতেও চাই না। সঙ্গীতের সাথে পথ চলার কত বছর হলো? পথ চলা তো অনেক বছর, কিন্তু সঙ্গীতের পথ চলা হলো 35 ইয়ার্স। 35 বছর হয়েছে সঙ্গীতের সাথে পথ চলা, এবং অজস্র ভালো ভালো গান আপনি উপহার দিয়েছেন। আপনার নিজস্ব কিন্তু একটি সঙ্গীত একাডেমি ছিল, একটি প্রতিষ্ঠান ছিল সঙ্গীতের, সেটি এখন কি অবস্থায় আছে? প্রতিষ্ঠান ওইভাবে ছিল না, আমি কোনোদিন কাউকে গান শেখাতে যাইনি। অনেকে বলতো ওস্তাদি করতে, আমি এটা করি নাই,
কারণ আমার তখন ধারণা হয়েছিল যে আমি যখন টিউশনি করব, গান শেখাবো, 4-5 রকমের ছাত্রছাত্রী থাকবে, এক একজন এক এক স্কেল, এই প্র্যাকটিস করাতে গিয়ে আমার স্কেল যাবে। আমি এই জন্য গান কাউকে শেখাইনি ওইভাবে। শিল্পীরা তো উদার হয়, এখানে কি আপনাকে বলবো যে আপনি নিজের ভিতরেই থাকতে? না, আমি তো ওস্তাদ না, গানের ওস্তাদরা আলাদা যারা গান শেখায়, আমি গাওয়ার জন্যে শিল্পী। 20 থেকে আজকে 2025, 5 বছর। 5 বছরের মধ্যে আমি তো 2 বছর ছিলামই না, কানাডায় ছিলাম। এই যে শিল্পের প্রতি যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, প্রেক্ষাপট বদলের সাথে সাথে শিল্পীকে দেশ ত্যাগ করতে হবে, শিল্পীরা কেন এই জায়গায় যাবে? কারণ হলো, আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের শিল্পীরা কোন দলকে সাপোর্ট করবে, কে কী করবে, এটা বিষয় না। আমি তো কোনো জায়গায় গান করি, আমার নিজের গাওয়া গান, দলীয় কোনো ইয়া করি না। আমাকে 17 বছর বাংলাদেশ টেলিভিশনে ঢুকতে দেওয়া হয় নাই। আপনি কি মনে করেন প্রেক্ষাপটের পরিবর্তন ঘটেছে? এই পরিবর্তিত প্রেক্ষাপটে কি তার পুনরাবৃত্তি আবারও হবে? পুনরাবৃত্তি ওইভাবে হয়তো হবে না, তবে হ্যাঁ, যারা ওই সময় অনেক অন্যায় অবিচার করেছে, শিল্পী হোক আর যাই হোক, ওইটাই থাকা উচিত। হ্যাঁ, যারা নিশ্চুপ ছিল ওই দল করুক, তারা তো কোনো অন্যায় করেনি, তারা গান করবে। এত ভালো গান গেয়ে আপনার ঝুলিতে কেন জাতীয় পুরস্কার নেই? জাতীয় পুরস্কার কেন নেই এটা আমার দ্বারা বলা সম্ভব না। কেন নেই, যারা দেয় তারাই জানে। আপনার মধ্যে কখনো এই ক্ষোভ তৈরি হয় না যে এত শ্রোতানন্দিত গান আছে, আপনার দর্শক নন্দিত গান আছে? না, আমার এরকম কিছু নেই। একজন হাসান চৌধুরী অজস্র গানে কণ্ঠ দিয়েছেন, আর সে নিজে কোনোদিন গান লিখেছেন, শুরু করেছেন কিনা? অনেকেই কিন্তু আমাদের বাংলাদেশের শিল্পীরা গান লিখে আবার শুরু করে। অনেক জনপ্রিয় কিছু শিল্পী আছে, আমি নাম বলবো না, কিন্তু আমি বলি যে আমার জন্ম হয়েছে শুধু গাওয়ার জন্য, লেখা শুরু করার জন্য নয়। এখন নতুন করে যদি প্লেব্যাকে গান করার কথা আপনাকে কোনো প্রযোজক পরিচালক বলে, আপনি কি এখন সিনেমাতে প্লেব্যাক করবেন? 100% করবো, কেন করবো না? মানে প্লেব্যাকে এখনো গান গাইতে? হ্যাঁ, অবশ্যই গাবো। আসছে কি যারা জানে যে আপনি দেশে এসেছেন? আমি না, আমার কাছে এরকম আসে নাই, তবে আমি কিছু প্রোগ্রাম করতেছি বিভিন্ন চ্যানেলে, হয়তো জানবে। হাসান চৌধুরী যে এত এত গান, তার মধ্যে হাসান চৌধুরীর নিজের কোন গানটি এখনো মনে হয় যে আমার জীবনের যত গান আছে তার মধ্যে এই গানটি আমার জন্য? আমি যে এক মাটির মানুষ, অন্তরা আমার একতারা, মনটাই আমার পথের বাউল, বুকে যমুনার ধারা রে, আমি যে এক মাটির মানুষ, অন্তরা আমার একতারা। তার সাথে কাজ করে জীবনের সব থেকে সানন্দে ছিলেন? আমার খুব মজা লেগেছিল। আমার যদি মাত্র 2টো অ্যালবাম করেছিল, উনি আর বেঁচে নেই, প্রণব ঘোষ। আমি কলকাতা থেকে আমার একটা অ্যালবাম রেকর্ড করা হয়েছিল, এখনো প্রচণ্ড জনপ্রিয় একটা গান আছে, নষ্ট মানুষ তুমি বলছো আমায়, নষ্ট করেছে বলকে, ধ্বংস হয়েছি আমি, নিঃস্ব হয়েছি আমি, সে তো ভালো বেশে তোমাকে। বর্তমান প্রজন্মের শিল্পীদের কথা বলেছিলাম, মনির ভাইও 90 দশকের শিল্পী মনির খান, আর সেখানে আমি বলতে চাই যে এই যে একবিংশ শতাব্দীর যে মহিন খান গাচ্ছে, মহিন খান ভালো গায়, ও খুব ভালো গায়, মহিন খান ভালো গায়, তারপরে সোহেল মেহেদি, ও ভালো গাচ্ছে, এরা খুব ভালো। বাংলাদেশের যে সঙ্গীত, সেই সঙ্গীতে কি কি জায়গার ঘাটতি আছে, যে জায়গাগুলো যদি ঠিকঠাক হয় তাহলে শিল্পসত্তা আরো সমৃদ্ধ হবে? আমি একটা কথা, শুদ্ধ গান করো। আপনি আজকে আমাদের সাথে যুক্ত হলেন, আপনার জীবনের অনেক ঘটনা শুনলাম, এমন কোন ঘটনাটি আছে যা আসলে জীবনে কাউকে বলতে পারেননি? যেহেতু কাউকে বলতে পারি নাই, এই ক্যামেরার সামনে আর বলাও যাবে না। একটু সেরকম কোনো ঘটনা যা জীবনের মোড় ঘোরাতে পারে? আমার জীবনের না, মোড় ঘোরানো না, আমার প্রথম দিকের একটা ঘটনা আমার মনে পড়লো এখন। একটা প্রোগ্রামে গিয়েছি, ইরিসটা আমার নাম আছে, কিন্তু প্রোগ্রাম শেষ আমার নামটা আর অ্যানাউন্সমেন্ট করে নাই, ঘুরে চলে আসছি, এরকম টাইমও গেছে। কিন্তু আমার আজকে এই যে 71-এর মুখোমুখি হলেন, আপনি 71-এর মুখোমুখি হয়ে আপনার ভক্তদের কি বলতে চান? আমি আবার বলি, ভক্তদেরকে বলি, যারা গান শোনেন, শুদ্ধ গান শোনেন, বাংলা গান শোনেন, বাংলাদেশের শিল্পীদের সম্মান করেন, ভালোবাসেন। শেষ কোন গান দিয়ে আজকে বিদায় নেবেন আমাদের অনুষ্ঠান থেকে? বাউল আমি হইলাম শুধু তোমারই কারণে,
ঘর ছাড়া করিলি বন্ধু কি প্রেমের বাঁধনে, কি প্রেমের বাঁধনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম 90 দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসান চৌধুরীর সাথে, যে জীবনে শুধু শিল্পী হতে চেয়েছে। বাংলা সাহিত্যে পড়া মানুষটি বাংলার নিখাদ শ্রোতা যেমন, তেমন নিখাদ গান ভালোবাসেন। বাংলা গান এভাবেই ছুঁয়ে থাকুক আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক শুদ্ধ সঙ্গীত চর্চা। সুমনা সুমি, ৭১, ঢাকা।